আসসালামু আলাইকুম প্রিয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। সো আমরা ফিন্যান্স ও ব্যাংকিং এর যেটা কিনা আমাদের 11তম অধ্যায়, এই অধ্যায় ব্যাংক আমানত চ্যাপ্টারটা কিন্তু আমরা কন্টিনিউ করতেছি। সো আজকে আমরা হচ্ছে হিসাবের যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আরো ডিটেল জানবো। আগের ক্লাসে আমরা হিসাবের তিনটা মেজর প্রকারভেদ সম্পর্কে জেনেছিলাম, এখন আরো কিছু এক্সট্রা রয়ে গিয়েছে, সেগুলো সম্পর্কে আমরা আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। সো এখানে একটু দেখো, সো এখানে কি বলা হয়েছে দেখো, একটা কুইজ টাইম এখানে দেওয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে, গত ক্লাসের পড়া থেকে একটা ছোট কুইজ নেই আমরা। কি কুইজ এখানে বলা হয়েছে একটু দেখো, যে কোন ব্যাংক হিসাবে সাধারণ কোনো সুদ প্রদান করা হয় না এবং ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক। আশা করি এটার উত্তরটা তোমরা দিতে পারবা। সো আগের ক্লাসটি একটু রিমাইন্ড করো, একটু রিলেট করার চেষ্টা করো যে ব্যবসায়ীরা কোন হিসাব খুলে এবং কোন হিসাবে সুদ থাকে না। আই থিঙ্ক তোমরা ধরতে পেরেছো সঠিক উত্তরটা। সঠিক উত্তরটা কি? সঠিক উত্তরটা হচ্ছে চলতি হিসাব। চলতি হিসাব। তারপরে আমরা একটু দেখি, নির্দিষ্ট আয়ের জনগণ সঞ্চয়ের উদ্দেশ্যে সাধারণত কোন হিসাব খুলে থাকে। নির্দিষ্ট আয়ের জনগণ সঞ্চয়ের উদ্দেশ্যে সাধারণত কোন হিসাব খুলে থাকে। সো এখানে কোনো অ্যামাউন্ট ফিক্স নাই, তোমার আয় হচ্ছে তোমার যতটুকু সামর্থ্য হয় ততটুকু তুমি জমাবা, আবার লাগলে তুমি উত্তোলন করবা। সো এটা কোন ধরনের হিসাবে হয়ে থাকে? আই থিঙ্ক ইউ হ্যাভ কারেক্টলি গেস দ্য রাইট অ্যান্সার। রাইট অ্যান্সারটা কি? রাইট অ্যান্সারটা হচ্ছে সঞ্চয়ী হিসাব। সঞ্চয়ী হিসাব। ওকে। সো দীর্ঘমেয়াদী যদি টাকা জমাইতা এবং ফিক্সড অ্যামাউন্ট যদি তোমার দেওয়া লাগতো তাহলে সেটা হয়ে যেত স্থায়ী হিসাব। সো আমরা আজকের ক্লাসে কি করব, আমরা হচ্ছে আজকের ক্লাসে আরো কিছু ব্যাংক হিসাব রয়েছে সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমে রয়েছে হচ্ছে স্কুল সঞ্চয় হিসাব, তারপর রয়েছে বীমা সঞ্চয় হিসাব, তারপর রয়েছে বৈদেশিক মুদ্রার সঞ্চয় হিসাব, ডিপোজিট পেনশন স্কিম হিসাব, ঋণ আমানত হিসাব এবং রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব। সো এইগুলো সম্পর্কে আজকে আমরা হচ্ছে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। চলো প্রথমে আমরা জানবো হচ্ছে স্কুল সঞ্চয় হিসাব। তো স্কুল সঞ্চয় হিসাবের ক্ষেত্রে কি হয় দেখো, স্কুল সঞ্চয় হিসাবের ক্ষেত্রে বলা হয়েছে স্কুল ও কলেজে শিক্ষার্থীদের সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধির জন্য এই হিসাব খোলা হয়। ঠিক আছে, স্কুলে যে যারা শিক্ষার্থী আছে তারা যাতে সঞ্চয়ের প্রতি উদ্বুদ্ধ হয় এই জন্য হচ্ছে আমরা স্কুল সঞ্চয় হিসাবটা ইন্ট্রোডিউস করেছি। তারপরে কি রয়েছে দেখো, বীমা সঞ্চয় হিসাব। এটা কি? এই হিসাবের মাধ্যমে সঞ্চয় হিসাব এবং জীবন বীমার সুবিধা একসাথে পাওয়া যায়। সো এই ক্ষেত্রে কি হয়, তুমি হচ্ছে সঞ্চয়ও করতেছো প্লাস হচ্ছে তুমি জীবন বীমা, তোমার যদি জীবনের কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে কিন্তু কি হবে, এইটার মাধ্যমে এটা কিন্তু ডিল করতে পারবা। সো তোমার একদিকে সঞ্চয় হচ্ছে, একদিকে বীমাও হচ্ছে। তুমি যদি হচ্ছে মনে করো টাকা জমাতে জমাতে তোমার শরীর যদি খারাপ হয়ে যায়, তুমি যদি অসুস্থ হয়ে যাও, সেটার জন্য তুমি হচ্ছে ইন্স্যুরেন্স পাবা এবং যদি মেয়াদের মধ্যে কোনো কিছু না হয় তাহলে হচ্ছে সঞ্চয়ের টাকাটা তুমি রিটার্ন পাবা। ওকে, সো এই ক্ষেত্রে কি কি করা হয়? সো মনে করো তুমি এখানে টাকা জমাইছো, তাই না? মনে করো এখানে টাকা জমাইছো 1 লক্ষ টাকা এবং ওদের সুদ দেওয়ার কথা ছিল 10%, এর মানে হচ্ছে 10,000 টাকা। এই 10,000 টাকার মধ্যে ওরা মনে করো 2,000 টাকা কেটে নেয় কিসের জন্য? বীমা হিসাবে। বীমা প্রিমিয়াম হিসাবে হচ্ছে 2,000 টাকা কেটে নেয় এবং বাকি 8,000 টাকা এবং হচ্ছে তোমার যে 1 লক্ষ টাকা মেয়াদ শেষে তোমাকে পেমেন্ট করা হয়। এবং যদি কোনো কারণে তুমি যদি মনে করো এটা 10 বছর মেয়াদে ছিল এবং কোনো কারণে তুমি হচ্ছে 8 বছরের মাঝে তুমি অসুস্থ হয়ে পড়লা বা মারা গেলা, সো এই ক্ষেত্রে কি করবে, এই বীমা কোম্পানি তোমাকে এই 1 লক্ষ টাকা এবং এই টাকাটা তো রিটার্ন করবেই, পাশাপাশি হচ্ছে ক্ষতিপূরণ ভাবে বীমার বাবদ যে টাকাটা, মনে করো 20 লাখ টাকা 30 লাখ টাকা, এই টাকাটাও কিন্তু তোমাকে অতিরিক্ত পে করবে। অর্থাৎ বীমা বাবদ যে টাকাটা, মানে বীমার ক্ষতিপূরণ বাবদ যে টাকাটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু তারা পেমেন্ট করে দিবে। তারপরে আমরা একটু দেখি, তুমি যদি দীর্ঘমেয়াদী টাকা সঞ্চয় করতে চাও, সো দীর্ঘমেয়াদী সঞ্চয়ের একটা উপায় হচ্ছে ডিপিএস করা। ঠিক আছে, ডিপিএস এর মাধ্যমে কি করবা, প্রতি মাসে তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে একটা অ্যামাউন্ট, এটা হচ্ছে তুমি ব্যাংকে জমা রাখবা। সো এটা কিন্তু আমাদের দেশে খুবই পপুলার। সো প্রতি মাসে হচ্ছে নির্দিষ্ট টাকাটা যখন তুমি ব্যাংকে রাখবা তখন হচ্ছে কি, এটা কিন্তু তুমি মনে করো 5 বছর, প্রতি বছরে মানে হচ্ছে 12টা মাস। সো প্রতি মাসের প্রথম 5 দিনের মধ্যে তুমি হচ্ছে 200 টাকা করে হচ্ছে ব্যাংকে জমা দিবা। সো এরকম দেখা গেল যে 5 বছর পরে তোমার কাছে ভালো একটা অ্যামাউন্ট চলে আসলো। সো এইটা হচ্ছে আমাদের ডিপিএস। সো আমরা ডিপিএস এর মাধ্যমেও কি করতে পারি, ডিপিএস হিসাবও খুলতে পারি এবং ব্যাংকে টাকা জমাইতে পারি।
এখন ঋণ আমানত সৃষ্টি কিভাবে হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। সো ঋণ আমানত বিষয়টা কি এটা একটু বোঝার চেষ্টা করো। আমানত মানে কি? গ্রাহক ব্যাংকে টাকা রাখছে, তাই না? আমানত মানে কি? গ্রাহক ব্যাংককে টাকা রাখছে, এটা হচ্ছে আমাদের আমানত, তাই তো? এবং ঋণ মানে কি? গ্রাহক ব্যাংক থেকে টাকা নিছে। আচ্ছা, এখন এই দুইটাকে সমন্বয় করলে বিষয়টা কেমন আসে? বিষয়টা আছে গ্রাহক ব্যাংক থেকে টাকা নিছে এবং ওই টাকাই আবার ব্যাংকে জমা রাখছে। আমি অ্যাজ এ গ্রাহক ব্যাংক থেকে লোন নিলাম 30 লাখ টাকা এবং 30 লাখ টাকা আবার ব্যাংকে জমা রাখলাম, এরকম যদি হয় সেটাকে বলা হয় ঋণ আমানত। এখন সোজা কথা হচ্ছে, কেন একজন গ্রাহক আমি ঋণ নিয়ে আবার ওই টাকাটাই ব্যাংকে রাখবো? এটা কেন করে, বা এইটা কিভাবে ক্রিয়েট হয়? সো এটা সাধারণভাবে হয় না, বাট এটা ব্যাংক একটা ট্রিক্স খাটা, যার ফলে হয়। ব্যাংক বলে, ভাই আপনি যদি আমার কাছ থেকে ঋণ নিতে চান অবশ্যই আমাদের ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। ওকে, ও বললো আচ্ছা ঠিক আছে, ফাইন, আই এম এগ্রিড টু ক্রিয়েট অ্যাকাউন্ট উইথ ইউ। সো আমি তোমাদের সাথে এগ্রি করলাম যে আমি তোমাদের ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবো। সো ব্যাংক বললো আচ্ছা ঠিক আছে, আপনার কত টাকা ঋণ লাগবে? আমি বললাম আমার লাগবে হচ্ছে 30 লাখ টাকা, আমার 30 লাখ টাকা ঋণ লাগবে। সো ব্যাংক বললো ওকে, আই উইল গিভ ইউ 30 লাখ টাকা, বাট আপনাকে এটা ক্যাশে দেওয়া হবে না, আপনি এই যে অ্যাকাউন্ট খুলছেন এই অ্যাকাউন্টে হচ্ছে আমরা টাকাটা ট্রান্সফার করে দিলাম। যেহেতু তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে, এটাকে কি বলা হচ্ছে? আমানত। আর পাশাপাশি ও তো টাকাটা পাইছে, সো এটা ওর জন্য একটা ঋণ। এখন আমি চাইলে এই টাকাটা ব্যাংকে এরকম রাখতে পারি, আমার যখন যে টাকাটা লাগবে আমি সেই টাকাটা উঠাবো, আর যদি আমার প্রয়োজন না হয় তাহলে ব্যাংকের টাকা ব্যাংকেই লাগবে, রেখে যাবে। সো এইভাবে ব্যাংক কি করতেছে? ব্যাংক যখন আমাকে ঋণ দিতেছে তার অ্যাকাউন্টের মাধ্যমে ঋণ দিতেছে, যার ফলে সে আমাকে ঋণও দিচ্ছে, আবার আমার কাছ থেকে টাকাটা তার ব্যাংকে রেখে আমানতও সৃষ্টি করতেছে। সো এইভাবে ব্যাংক কিন্তু আমানত, ঋণ আমানত সৃষ্টি করতে পারে। আশা করি তোমরা উদাহরণটা ভালো মতন বুঝতে পেরেছো। এখন দেখি আমাদের আরো কি হিসাব রয়েছে। বৈদেশিক মুদ্রা স্থায়ী হিসাব। বৈদেশিক মুদ্রা অর্জনকারী যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই ধরনের হিসাব খুলতে পারে, এতে শুধুমাত্র বৈদেশিক মুদ্রার লেনদেন হয়ে থাকে। সো তুমি যদি বৈদেশিক মুদ্রা আর্ন করো, ডলার আর্ন করো, বা অন্য কোনো দেশে কাজ করে সেই টাকাটা আর্ন করো, এবং দেশে যদি চাও যে আমি ওই টাকাটা দেশে কনভার্ট না করে ওই টাকাটাই হচ্ছে জমাইতে চাই, সো দেয়ার আর অপশন, সেই অপশনটার নাম হচ্ছে বৈদেশিক মুদ্রা স্থায়ী হিসাব। তারপরে কি রয়েছে দেখো, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব। এক্ষেত্রে কি বলা হয়েছে? সাধারণত যেসব বাংলাদেশি নাগরিক নিয়মিত বিদেশে সফর করেন এটি তাদের জন্য সরকারি বৈদেশিক মুদ্রার কোটা পর্যাপ্ত না হয় এটি বিশেষ ভূমিকা রাখে। আমদানি রপ্তানিকারক ও বিদেশি কোম্পানির সাথে যুক্ত ব্যক্তিরা এই ধরনের সুবিধা নেন। সো তুমি এই সুবিধা নিতে পারো, এবং তুমি যদি হচ্ছে বিদেশে সফর করো তখন হচ্ছে টাকা পয়সা দরকার হয়, অন্য কারেন্সি দরকার হয়, সো এই ক্ষেত্রে হচ্ছে তুমি এই হিসাবটা সাহায্য নিতে পারো। এখন আমরা একটা পাঠ্য বইয়ের কাজ রয়েছে সেটা একটু দেখি। কি বলা হয়েছে? একজন শিক্ষার্থী হিসাবে তুমি কিভাবে সঞ্চয় করতে পারো তার একটি পরিকল্পনা প্রণয়ন করো। সো তোমরা এখন স্টুডেন্ট, তোমাদেরও ইচ্ছা হইতে পারে যে আমি টাকা জমাবো, সো এটা কিভাবে করা যেতে পারে এটা সম্পর্কে আমরা একটু জানি। সো আমরা একটু দেখি। মনে করো তুমি যখন স্কুলে যাও প্রতিদিন, তোমাকে যাতায়াত এবং টিফিনের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টে টাকা দেওয়া হয়, কারণ এর বাইরে তো তোমাদের কোনো ইনকাম সোর্স নাই। সো তোমাদের যে টাকাটা দেওয়া হয় এটাই হচ্ছে তোমাদের টাকার উৎস। সো মনে করো তোমাকে প্রতিদিন 50 টাকা করে দেওয়া হচ্ছে, এর মধ্যে তোমাকে যাতায়াত বাবদ লাগতেছে, তোমার মনে করো যাইতে লাগতেছে 10 টাকা, আইতে লাগতেছে 10 টাকা, তোমার যাতায়াত বাবদ খরচ যাচ্ছে 20 টাকা, এবং তোমার টিফিনে একটা রুটি এবং একটা কলা খাইলা 20 টাকা দিয়ে, মোট খরচ গেল কত? তোমার 40 টাকা। তাহলে তোমার কাছে থেকে গেল কত টাকা? তোমার কাছে থেকে গেল 10 টাকা। সো তুমি চাইলে কি করতে পারো, এরকম প্রতিদিন 10 টাকা করে জমাইলা, তোমার প্রতিদিন 10 টাকা করে জমাইলা, মনে করো প্রতিদিন জমাইতেও পারলা না, সো মনে করো মানে সপ্তাহে মনে করো 2 দিন করে জমাইলা। সো এই ক্ষেত্রে দেখা গেল যে তুমি মাসে প্রায় 10 দিনের মতন 10 টাকা করে জমাইলা, যার ফলে তোমার কাছে টাকা জমলো কত? 100 টাকা। সো তুমি কি করলা? এই 100 টাকা বা 200 টাকা যেটা আছে সেটা হচ্ছে ব্যাংকে ডিপিএস বা স্কুল সঞ্চয় হিসাব খুললা। সো প্রতি মাসে তুমি কি করবা? তোমার এই জমানো 100 টাকা বা 200 টাকা এই ব্যাংকে তুমি রাখবা। এভাবে অল্প করে করে সঞ্চয় করলে বছর শেষে বড় ধরনের একটা টাকা
জমবে। সো প্রতি মাসে যদি তুমি 100 করে টাকা জমাও, বছর শেষে দেখা গেল যে তোমার টাকা জমছে কত টাকা, 1200 টাকা, এবং এইটার উপরে যে সুদ পাবা সেটাও মনে করো 10%, তাহলে হয়ে যাবে তোমার 1320 টাকার মতো। ওকে, 1320 টাকার মতো তোমার কিন্তু সেভিং হয়ে গেল। সো দেখো 10 টাকা করে জমাইতে জমাইতে বছর শেষে তোমার কাছে 1300-র মতো টাকা চলে আসছে। এটা তো আমি ছোট বললাম, যদি তুমি মাসে 100 টাকা করে জমাও, যদি মাসে 200 জমাও তাহলে দেখা যাচ্ছে যে তোমার কাছে প্রায় হচ্ছে 2500-3000 টাকার মতন চলে আসবে। সো এভাবে তোমরা সঞ্চয় করতে পারো। সো আশা করি তোমরা কিভাবে সঞ্চয় করলে তোমাদের কাছে টাকা জমবে সেটা সম্পর্কে তুমি কিন্তু বিস্তারিত ধারণা পেয়েছো। সো আমরা আজকের ক্লাসে কি জানলাম? আজকের ক্লাসে জানলাম কিভাবে ব্যাংক বিভিন্ন পেশা, বয়স এবং প্রয়োজনের উপর ভিত্তি করে স্কুল সঞ্চয়ী, বীমা, ডিপিএস, বৈদেশিক মুদ্রার মতো বিশেষায়িত অ্যাকাউন্ট হিসাব খোলার হিসাব খোলার সুযোগ আমাদের দেয়। সো তোমরা একটু তোমাদের বাড়ির কাজ রয়েছে, বাড়ির কাজের মধ্যে কি জানবা তোমরা একটু জানার চেষ্টা করবা যে ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএস বলতে কি বোঝায়। সো ডিপিএস বলতে কি বোঝায় এটা সম্পর্কে তোমরা একটু জানার চেষ্টা করবা। তোমার আব্বুর অথবা আম্মু হয়তোবা দেখবা যে টাকা জমাচ্ছে, তারা কোন হিসাবে টাকাটা জমাচ্ছে, ওনাদের এই হিসাবটা সম্পর্কে জানার চেষ্টা করবে। এখন আমরা যে আজকের যে কনসেপ্টটা জানার চেষ্টা করেছি, ঋণ আমানত হিসাব কিভাবে নতুন আমানত সৃষ্টি করে, এই জিনিসটা হচ্ছে তোমরা বিস্তারিত জানার চেষ্টা করবা। আমি তো ক্লাসের মাধ্যমে পড়াইছি, আরো নিজেরা আলোচনা করে এইটার কনসেপ্টটা ফ্ললেস করার চেষ্টা করবা, এবং এটা কিভাবে কাজ করে এই কাজের একটা ফ্লো চার্ট তৈরি করার তোমরা চেষ্টা করবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আশা করি আজকের ক্লাসের কনসেপ্টগুলো তোমরা ভালো মতন বুঝতে পেরেছো। তোমরা চাইলে আমাদের আইটেক স্কুলকে, যদি তোমরা এই ক্লাসগুলো থেকে উপকার হয়ে থাকো তাহলে হচ্ছে তোমাদের সামর্থ্য অনুযায়ী আইটেক স্কুলকে পে করতে পারো, এবং যদি তোমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পে করো তাহলে কিন্তু তোমরা আমাদের সরাসরি অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচে চলে আসতে পারবা, যেখানে আমরা অনেক প্র্যাকটিস করার মাধ্যমে আমরা কিন্তু তোমাদের নিশ্চিত একটা প্রোগ্রেস এনশিওর করব। সো তোমরা পে করার জন্য আমাদের ওয়েবসাইট অথবা আমাদের হটলাইনে কল দিতে পারো। হ্যাভ এ নাইস ডে।